ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ। তুফানগঞ্জের দীপঙ্করকে দুবার নোটিশ বিজেপি শাসিত অসমে। বছর দুয়েক আগে গুয়াহাটিতে কাঠমিস্ত্রির কাজে যান দীপঙ্কর। এই দুবার তাকে এনআরসি নোটিশ কেন? শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত এক মাসে অন্ততপক্ষে কোচবিহার এবং আলিপুরদুয়ারের 4 জন বাসিন্দাকে অসমের সরকারের তরফে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে এবং সর্বশেষ সংযোজন হচ্ছে এই তুফানগঞ্জ 2 ব্লকের বক্সিরহাট থানার অন্তর্গত দক্ষিণ রামপুর গ্রামের সরকার। এই দীপঙ্কর সরকার পেশায় রাজমিস্ত্রি। তিনি বছর দেড়েক আগে অসমের গুয়াহাটিতে গিয়েছিলেন কাজ করতে, পেশায় কাঠমিস্ত্রির কাজে গিয়েছিলেন এবং সেখান থেকে বছরখানেক কাজ করার পর তিনি আবার ফিরে এসেছেন তার বাড়িতে। এরপরই গত জানুয়ারি মাসে তাকে প্রথম এনআরসির নোটিশ পাঠানো হয় এবং সেখানে বলা হয় তিনি অবৈধভাবে বিনা কাগজপত্রে অসমে প্রবেশ করেছেন। কেন তার বিরুদ্ধে বৈদেশিক আইনি ব্যবস্থা নেওয়া হবে না? তাকে তার বৈধ কাগজপত্র নিয়ে অর্থাৎ 1971 সালের ভোটার লিস্ট এর সার্টিফাইড কপি নিয়ে দেখা করতে বলা হয়। সে 1971-1966 সালের ভোটার লিস্টের সার্টিফাইড কপি নিয়ে অসমের যে ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট আছে সেখানে জমা দেন। তাতেও কাজ হয়নি। এরপর তাকে দ্বিতীয় দফায় মার্চ মাসে নোটিশ পাঠিয়ে দ্বিতীয়বার দেখা করতে বলা হয়। কিন্তু বারবার তথ্য প্রমাণ সহ কাগজপত্র দেখানো সত্ত্বেও যেভাবে নোটিশ দেখানোর পরেও কেন বারবার নোটিশ, এই প্রশ্নই উঠছে। গুয়াহাটিতে আমি কাজে গেছিলাম, কাজ করতে গেছিলাম, তো এখন আসছি বাড়িতে। এখন ওই বাড়িতে মাস আমার নোটিশটা আসছে, তার জন্য আমি আতঙ্ক আছি। কি কাজ করতে? আমি কাঠমিস্ত্রি কাজ করি ওখানে। দুইবার আসছে, একবার জানুয়ারি মাসে আসছিল এই 2025 সালেই, আর একটা মার্চ মাসে আসছে। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কোচবিহার ডিস্ট্রিক্টের রামপুর অঞ্চলের বাসিন্দা। জন্ম এখানেই, রামপুরেই হচ্ছে, ভোট রামপুর অঞ্চলেই দিই। তারপরেও এনআরসি নোটিশ এসছে? হ্যাঁ, তারপরে আসছে। অনেকটা আতঙ্কিত। পরিষ্কার বাংলা বিদ্বেষী আচরণ করছে এবং এটা ওদের হিতে বিপরীত হবে। যে লক্ষ্যে ওরা আগাচ্ছে সেই লক্ষ্য পূরণ হবে না। যেমন রাজবংশী পরিবারের কেউ টার্গেট করা হয়েছে, উত্তম কুমার ব্রজবাসী, এবং তার পরবর্তীকালে নিশিকান্ত দাস। এবারে মমিনা বিবি হলো। পুনরায় আবার রামপুরের রিফিউজি পরিবারের কে টার্গেট করা হয়েছে দীপঙ্কর সরকারকে। এটা কোনোভাবেই মানুষ আর মেনে নিচ্ছে না। ওদের কফিনের শেষ পেরেক গাথা শুরু হয়েছে। এই দীপঙ্কর সরকার দীর্ঘদিন আসামে কাজ করত, সেখানে বসবাস করত। পরবর্তীতে পল্টন বাজার থানায় তাকে ডেকে পাঠানো হয় এবং পল্টন বাজার থানায় সে হলফনামা দিয়ে আসে। তৃণমূল এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে। মূল কথা, বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে যে বিজেপি শাসিত রাজ্যের থেকে বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে তাড়ানোর একটা চেষ্টা করছে। এই ভয়টা ওরা কাজে লাগিয়ে ভোটের রাজনীতি করতে চাইছে। বাংলার মানুষ বুঝে গেছে যে যাদের এনআরসির নোটিশ আসছে তাদের আসামের সাথে কোনো না কোনোভাবে তারা লিঙ্কেজ। যদি আমি আপনি ব্যাংক থেকে কোনো লোন নিই, তাহলে আমি আপনি ব্যাংকে সেই লোন নেওয়ার জন্য এলিজিবল কিনা, আবার ভেরিফিকেশনের নানা পথ, এগুলোর মধ্যে দিয়ে যেতে হয় একটা লোন নেওয়ার ক্ষেত্রে। কিন্তু ভুয়ো পরিচয়পত্রে ব্যাংক লোন, হ্যাঁ তাই তো হয়েছে বাংলাদেশি মডেল শান্তার ক্ষেত্রে। কলকাতায় হোটেল তৈরিতে ঋণ বাংলাদেশি মডেলের, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ ধৃত বাংলাদেশি মডেলের, তাও আবার ভুয়ো পরিচয়পত্র দিয়ে কিভাবে সম্ভব? কথা বলবো, রৌনক দত্ত চৌধুরী রয়েছেন সঙ্গে। রৌনক, ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে রাষ্ট্রায়ত্ত একটা ব্যাংক থেকে লোন নেওয়া এতটা সহজ, আবার সেই কপি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছেন শান্তা। দেখো, একেবারেই তার সোশ্যাল মিডিয়ায় যে স্যাংশনে কপি পোস্ট করা হচ্ছে, যদি তিনি লোন নিয়ে থাকে তাহলে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কিভাবে ভুয়ো পরিচয়পত্র দিয়ে তিনি লোন নিল, এটাই কিন্তু প্রথম প্রশ্ন। কারণ সাধারণ মানুষ যদি লোন নিতে চায় 3 থেকে 4 বার তাদের ভেরিফিকেশন হয়। সেক্ষেত্রে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড দেখিয়ে কিভাবে তিনি এই লোন পেল এবং লোন কেন নিচ্ছিল? কলকাতায় একটি হোটেল খোলার জন্যই কিন্তু তিনি এই লোন নিচ্ছিল এবং শুধু ব্যাংক থেকে লোন নয়, পাশাপাশি নিজের অ্যাসেটও তিনি ধীরে ধীরে গড়ছিলেন। যেখান থেকে তাকে গ্রেফতার করেছে বিক্রমগড়, ঠিক তার পাশেই রাজেন্দ্র প্রসাদ কলোনিতে একটি ফ্ল্যাটও তিনি কেনেন এবং সেখানেও তার ভুয়ো পরিচয়পত্রই দেখিয়ে তিনি সেই ফ্ল্যাট কেনেন। এবং যে কটি ট্রাভেল এজেন্সিতে তার গাড়ি চলতো
প্রত্যেকটি গাড়ি কিন্তু তিনি যাদের কাছ থেকে কিনেছিল, সেকেন্ড হ্যান্ড যাদের কাছ থেকে কিনেছিল, সেখানে যে ডিড কপি, সেখানেও তার বর্ধমানের আধার কার্ডের অ্যাড্রেস দেখেই এই প্রসিডিওর তিনি করে। সেক্ষেত্রে একের পর এক অ্যাসেট এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন তিনি কিভাবে এই ভুয়ো পরিচয়পত্র দিয়ে নিল, যদি নিয়ে থাকে তাহলে কেউ কি তাকে করিয়ে দিয়েছিল, গোটা বিষয়টাই কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে। রুমেলা। বিয়ের ফাঁদে বাংলাদেশে তথ্য পাচার, পাত্র চাই বিজ্ঞাপনে প্রতারণার ফাঁদে যুবক, হোটেলে ডেকে বেহুশ করে মোবাইল নথি ছিনতাই, অভিযুক্ত মহিলা ও বাংলাদেশি যুবক গ্রেফতার। কথা বলবো, অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, বিয়ের ফাঁদে বাংলাদেশে তথ্য পাচার, পাত্র চাই বিজ্ঞাপনে প্রতারণার ফাঁদে যুবক, হোটেলে ডেকে বেহুশ করে মোবাইল নথি ছিনতাই, অভিযুক্ত মহিলা ও বাংলাদেশি যুবক গ্রেফতার। মেডিকেল ভিসায় কলকাতায় বাংলাদেশি যুবক, মোবাইল ছিনতাইয়ের পর বাংলাদেশে পাচার। কথা বলবো, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, সাইটে বিজ্ঞাপন দিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, যা বাংলাদেশে কিন্তু পাচার অভিযোগে মহিলা গ্রেপ্তার। তার পরবর্তীকালে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তার পরবর্তী ক্ষেত্রেই এক ব্যক্তি সন্দেহ পান যেহেতু আগে বাংলাদেশের বাসিন্দা, যেক্ষেত্রে মেডিকেল ভিসা নিয়ে কলকাতায় ছিল এবং একাধিক যে হোটেল তিনি যে বসবাস করে থাকতেন। পরবর্তী ক্ষেত্রে তাকে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে যে মহিলাকে প্রথম ছিনতাই থেকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ সন্ধান পায় এবং গতকাল রাতেই পুলিশের থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি মূলত এই সমস্ত ছিনতাই মোবাইল বাংলাদেশে পাচার করতেন। একটা বড়সড় আন্তর্জাতিক চক্র কিন্তু কাজ করছে এমনটা পুলিশ জানতে পেরেছে। তার পরবর্তী পুলিশের গোটা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে জিয়া সিং তাকে গ্রেপ্তার করা, পরবর্তী রেকর্ডিং জিজ্ঞাসাবাদ, তারপরেই কিন্তু একেবারে এই যে যুবক, যে বাংলাদেশের বাসিন্দা, যিনি একাধিক হোটেলে থাকতেন, তার সন্ধান পায়। গতকালই পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়, আজকে ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে। বেশ। ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ, তুফানগঞ্জের দীপঙ্করকে দুবার নোটিশ বিজেপি শাসিত অসমে। বছর দুয়েক আগে গুয়াহাটিতে কাঠমিস্ত্রির কাজে যান দীপঙ্কর, এই দুবার তাকে এনআরসি নোটিশ কেন? শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত এক মাসে অন্ততপক্ষে কোচবিহার এবং আলিপুর দুয়ারের 4 জন বাসিন্দাকে অসমের সরকারের তরফে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে এবং সর্বশেষ সংযোজন হচ্ছে এই তুফানগঞ্জ 2 ব্লকের বক্সিরহাট থানার অন্তর্গত দক্ষিণ রামপুর গ্রামের সরকার। এই দীপঙ্কর সরকার পেশায় রাজমিস্ত্রি। তিনি বছর দেড়েক আগে অসমের গুয়াহাটিতে গিয়েছিলেন কাজ করতে, পেশায় কাঠমিস্ত্রির কাজে গিয়েছিলেন এবং সেখান থেকে বছরখানেক কাজ করার পর তিনি আবার ফিরে এসেছেন তার বাড়িতে। এরপরই গত জানুয়ারি মাসে তাকে প্রথম এনআরসির নোটিশ পাঠানো হয় এবং সেখানে বলা হয় তিনি অবৈধভাবে বিনা কাগজপত্রে অসমে প্রবেশ করেছেন, কেন তার বিরুদ্ধে বৈদেশিক আইনে ব্যবস্থা নেওয়া হবে না। তাকে তার বৈধ কাগজপত্র নিয়ে, অর্থাৎ 1971 সালের ভোটার লিস্ট এর সার্টিফাইড কপি নিয়ে দেখা করতে বলা হয়। সে 1971, 1966 সালের ভোটার লিস্টের সার্টিফাইড কপি নিয়ে অসমের যে ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট আছে সেখানে জমা দেন, তাতেও কাজ হয়নি। এরপর তাকে দ্বিতীয় দফায় মার্চ মাসে নোটিশ পাঠিয়ে দ্বিতীয়বার দেখা করতে বলা হয়, কিন্তু বারবার তথ্য প্রমাণ সহ কাগজপত্র দেখানো সত্ত্বেও যেভাবে নোটিশ দেখানোর পরেও কেন বারবার নোটিশ, এই প্রশ্নই উঠছে। গুয়াহাটিতে আমি কাজে গেছিলাম, কাজ করতে গেছিলাম, তো এখন আসছি বাড়িতে। এখন ওই বাড়িতে মাঝে আমার নোটিশটা আসছে, তার জন্য আমি আতঙ্ক আছি। কি কাজ করতে? আমি কাঠমিস্ত্রি কাজ করি ওখানে। 2বার আসছে, একবার জানুয়ারি মাসে আসছিল এই 2025 সালেই, আর একটা মার্চ মাসে আসছে। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কোচবিহার ডিস্ট্রিক্টের রামপুর অঞ্চলের বাসিন্দা। জন্ম এখানেই, রামপুরেই হচ্ছে, ভোট রামপুর অঞ্চলেই দিই। তারপরেও এনআরসি নোটিশ এসছে? হ্যাঁ, তারপরে হচ্ছে অনেকটা আতঙ্কিত। পরিষ্কার বাংলা বিদ্বেষী আচরণ করছে এবং এটা ওদের হিতে বিপরীত হবে। যে লক্ষ্যে ওরা আগাচ্ছে সেই লক্ষ্য পূরণ হবে না। যেমন রাজবংশী পরিবারের কেউ টার্গেট করা হয়েছে, উত্তম কুমার ব্রজবাসী, এবং তার পরবর্তীকালে নিশিকান্ত দাস, এবারে মমিনা বিবি হলো। পুনরায় আবার রামপুরের রিফিউজি পরিবারের কে টার্গেট করা হয়েছে দীপঙ্কর সরকারকে। এটা কোনোভাবেই মানুষ আর মেনে নিচ্ছে না। ওদের কফিনের শেষ পেরে গাথা শুরু হয়েছে। এই দীপঙ্কর সরকার দীর্ঘদিন আসামে কাজ করত, সেখানে বসবাস করত। পরবর্তীতে পল্টন বাজার থানায় তাকে ডেকে পাঠানো হয় এবং পল্টন বাজার থানায় সে হলফনামা দিয়ে আসে। তৃণমূল এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে। মূল কথা, বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে যে বিজেপি শাসিত রাজ্যের থেকে বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে তাড়ানোর একটা চেষ্টা করছে।
এই ভয়টা ওরা কাজে লাগিয়ে ভোটের রাজনীতি করতে চাইছে। বাংলার মানুষ বুঝে গেছে যে যাদের এনআরসির নোটিশ আসছে তাদের আসামের সাথে কোনো না কোনোভাবে তারা লিঙ্কেজ। যদি আমি আপনি ব্যাংক থেকে কোনো লোন নিই তাহলে আমি আপনি ব্যাংকে সেই লোন নেওয়ার জন্য এলিজিবল কিনা, আবার ভেরিফিকেশনের নানা পথ, এগুলোর মধ্যে দিয়ে যেতে হয় একটা লোন নেওয়ার ক্ষেত্রে। কিন্তু ভুয়ো পরিচয়পত্রে ব্যাংক লোন, হ্যাঁ তাই তো হচ্ছে, তাই তো হয়েছে বাংলাদেশি মডেল শান্তার ক্ষেত্রে। কলকাতায় হোটেল তৈরিতে ঋণ বাংলাদেশি মডেলের, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ ধৃত বাংলাদেশি মডেলের, তাও আবার ভুয়ো পরিচয়পত্র দিয়ে কিভাবে সম্ভব? কথা বলবো, রৌনক দত্ত চৌধুরী রয়েছেন সঙ্গে। রৌনক, ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে রাষ্ট্রায়ত্ত একটা ব্যাংক থেকে লোন নেওয়া এতটা সহজ, আবার সেই কপি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছেন শান্তা। দেখো, একেবারেই তার সোশ্যাল মিডিয়ায় যে স্যাংশনে কপি পোস্ট করা হচ্ছে, যদি তিনি লোন নিয়ে থাকে তাহলে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কিভাবে ভুয়ো পরিচয়পত্র দিয়ে তিনি লোন নিল, এটাই কিন্তু প্রথম প্রশ্ন। কারণ সাধারণ মানুষ যদি লোন নিতে চায় 3 থেকে 4 বার তাদের ভেরিফিকেশন হয়, সেক্ষেত্রে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড দেখিয়ে কিভাবে তিনি এই লোন পেল এবং লোন কেন নিচ্ছিল? কলকাতায় একটি হোটেল খোলার জন্যই কিন্তু তিনি এই লোন নিচ্ছিল। এবং শুধু ব্যাংক থেকে লোন নয়, পাশাপাশি নিজের অ্যাসেটও তিনি ধীরে ধীরে গড়ছিলেন। যেখান থেকে তাকে গ্রেফতার করেছে বিক্রমগড়, ঠিক তার পাশেই রাজেন্দ্র প্রসাদ কলোনিতে একটি ফ্ল্যাটও তিনি কেনেন এবং সেখানেও তার ভুয়ো পরিচয়পত্রই দেখিয়ে তিনি সেই ফ্ল্যাট কেনেন। এবং যে কটি ট্রাভেল এজেন্সিতে তার গাড়ি চলতো, প্রত্যেক কটি গাড়ি কিন্তু তিনি যাদের কাছ থেকে কিনেছিল, সেকেন্ড হ্যান্ড যাদের কাছ থেকে কিনেছিল, সেখানে যে ডিড কপি, সেখানেও তার বর্ধমানের আধার কার্ডের অ্যাড্রেস দেখিয়েই এই প্রসিডিওর তিনি করে। সেক্ষেত্রে একের পর এক অ্যাসেট এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন তিনি কিভাবে এই ভুয়ো পরিচয়পত্র দিয়ে নিল, যদি নিয়ে থাকে তাহলে কেউ কি তাকে করিয়ে দিয়েছিল, গোটা বিষয়টিই কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে। রুমেলা। বিয়ের ফাঁদে বাংলাদেশে তথ্য পাচার, পাত্র চাই বিজ্ঞাপনে প্রতারণার ফাঁদে যুবক, হোটেলে ডেকে বেহুশ করে মোবাইল নথি ছিনতাই, অভিযুক্ত মহিলা ও বাংলাদেশি যুবক গ্রেফতার। কথা বলবো, অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, বিয়ের ফাঁদে বাংলাদেশে তথ্য পাচার, পাত্র চাই বিজ্ঞাপনে প্রতারণার ফাঁদে যুবক, হোটেলে ডেকে বেহুশ করে মোবাইল নথি ছিনতাই, অভিযুক্ত মহিলা ও বাংলাদেশি যুবক গ্রেফতার। মেডিকেল ভিসায় কলকাতায় বাংলাদেশি যুবক, মোবাইল ছিনতাইয়ের পর বাংলাদেশে পাচার। কথা বলবো, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, সাইটে বিজ্ঞাপন দিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, যা বাংলাদেশে কিন্তু পাচার অভিযোগে মহিলা গ্রেপ্তার। তার পরবর্তীকালে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তার পরবর্তী ক্ষেত্রেই এক ব্যক্তির সন্দেহ পান, যেহেতু আগে বাংলাদেশের বাসিন্দা, যেক্ষেত্রে মেডিকেল ভিসা নিয়ে কলকাতায় ছিল এবং একাধিক যে হোটেল তিনি যে বসবাস করে থাকতেন। পরবর্তী ক্ষেত্রে তাকে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে জিয়া সিং, যে মহিলাকে প্রথম ছিনতাই দিয়ে গ্রেপ্তার করে, তাকে জিজ্ঞাসাবাদ সন্ধান পায় এবং গতকাল রাতেই পুলিশের থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি মূলত এই সমস্ত ছিনতাই মোবাইল বাংলাদেশে পাচার করতেন। একটা বড় আন্তর্জাতিক চক্র কিন্তু কাজ করছে, এমনটা পুলিশ জানতে পেরেছে। তার পরবর্তী পুলিশের গোটা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে জিয়া সিং তাকে গ্রেপ্তার করা পরবর্তীতে জিজ্ঞাসাবাদ, তারপরেই কিন্তু একেবারে এই যে যুবক, যে বাংলাদেশের বাসিন্দা, যিনি একাধিক হোটেলে থাকতেন, তার সন্ধান পায়। গতকালই পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়, আজকে ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে। বেশ।